আর্মি অফ ডেড অর্থাৎ মৃত মানুষদের সৈন্যদল। এই 2021 সালের মে মাসে আর্মি অফ ডেড সিনেমাটি মুক্তি পায় এবং সিনেমাটিকে পরিচালনা করেছেন পরিচালক জ্যাক স্নাইডার, অ্যান্ড আই হোপ তাকে আপনারা চেনেন, যিনি এর আগে জাস্টিস লিগ, ওয়াচম্যান, 300 এছাড়াও অনেক সিনেমার পরিচালনা করেছেন। এটি একটি জম্বি সিনেমা, অ্যান্ড আই হোপ আপনারা অনেকেই জম্বি সিনেমা পছন্দ করেন, তাই ডিসাইড করলাম যে একটা জম্বি সিনেমার এক্সপ্লেইন হয়ে যাক। সো শুরু করার আগে, হে গাইজ, আমি অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি 2021 সালের একটি সিনেমা যেটির নাম হচ্ছে আর্মি অফ ডেড সেটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। সো গল্পের শুরুতেই যে স্থানটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে এরিয়া 51, এবং সেখান থেকে মার্কিন সৈনিকরা একটি বড় কন্টেনার নিয়ে যাচ্ছে, একটি হাইলি কনফিডেন্সিয়াল জিনিস যেটি সম্পর্কে তারা নিজেরাও জানে না। অন্যদিকে সেই রাস্তা থেকে একটি নিউলি ম্যারিড কাপল যাচ্ছে, বেশ মজা করছে তারা, এবং রাস্তার দিকে তাদের হুঁশ নেই এবং তাদের গাড়িটি সোজাসুজি সেই আর্মিদের ভ্যানে গিয়ে ধাক্কা মারে। সেখানে একটি বড় এক্সপ্লোশন হয় এবং আর্মিগুলো যে কন্টেনারটি নিয়ে যাচ্ছিল সেটি লুজ হয়ে যায়। বেশ কয়েকজন আহত হয়েছে, তার মধ্যে একজন সৈনিক তাদের কন্ট্রোল রুমে ফোন করে সাহায্য চায় এবং তাদের সেই কন্ট্রোল রুম থেকে বলে দেওয়া হয়েছে যে সেই কন্টেনারের সামনে যাতে না যাওয়া হয়। সো কি আছে সেটার মধ্যে, বাট ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তাদের অর্ডার ছিল সেই কন্টেনারটিকে সেখানে ফেলে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালানোর। অন্যদিকে কিছু সৈনিক সেই কন্টেনারটির দিকে উকি মারতে থাকে এবং সেখান থেকে একটি জম্বি বেরিয়ে এসে সেই সৈনিকগুলোকে হত্যা করে দেয়। দুজন সৈনিক কোনো মতে সেখান থেকে পালায়, বা তাদের ভাগ্যটা খুব একটা ভালো না, সেই জম্বিটি এসে তাদের দুজনকেই সেখানে কামড়ে দেয়। আর এর পরের প্রসেসগুলো তো আশা করি আপনারা জানেন যে একটা জম্বি কামড়ালে সাধারণ মানুষগুলো ইনফেক্টেড হয়ে সেই জম্বিতেই পরিণত হয়। তারপর তারা দাঁড়িয়ে রয়েছে এবং সামনে রয়েছে লাস ভেগাস, আমেরিকার সেই বিখ্যাত শহর যেটি অবশ্যই একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। জম্বিদের সংখ্যা বাড়তে থাকে এবং ধীরে ধীরে সেই গোটা শহরের মানুষগুলো ইনফেক্টেড হয়ে জম্বিতে পরিণত হয়। জম্বিদের মারার জন্য অনেক রকমের প্রচেষ্টাও করে সরকার, তবে তাদের সংখ্যাটা অনেক বেশি ছিল। আর ঠিক একই কারণে গোটা লাস ভেগাসকে বড় বড় কন্টেনারের মাধ্যমে ঘিরে ফেলা হয়েছে, যাতে সেখান থেকে জম্বিগুলো আর বাইরে বেরোতে না পারে। এবং সরকার ডিসাইড করেছে যে সেই শহরের মধ্যে একটি নিউক্লিয়ার বোম মেরে সবাইকে মেরে ফেলবে। পরের মুহূর্তে আমরা এই গল্পের মেইন চরিত্রকে দেখতে পাই, যার নাম হচ্ছে স্কট ওয়ার্ড, এবং এই চরিত্রে অভিনয় করেছেন WWE সুপারস্টার ডেভ বাতিস্তা। সো স্কট হচ্ছে একটা মার্সিনারিজ, এবং তার সাথে সাক্ষাৎ করতে আসে একজন মানুষ যার নাম হচ্ছে ব্লাই টানাকা, যে হচ্ছে লাস ভেগাসের একটি বড় ক্যাসিনোর মালিক। তার সাথে আরেকজন মানুষও ছিল যার নাম হচ্ছে মার্টিন। সো টানাকা এখানে স্কটের সাথে সাক্ষাৎ করতে এসেছে কারণ তার কাছে একটি কাজ রয়েছে। সেখানে একটি ক্যাসিনোর আন্ডারগ্রাউন্ড একটি ভল্ট রয়েছে যেখানে $200 মিলিয়ন রয়েছে, এবং স্কট যদি সেই ভল্ট থেকে টাকাটি তাদের এনে দিতে পারে তাহলে তারা স্কটকে তার থেকে $50 মিলিয়ন দিয়ে দেবে। তারপর তারা স্কটকে সেই ব্লু প্রিন্টটি দিয়ে চলে যায়, অর্থাৎ সেই ভল্টের। তারপরে আমরা আরও দুটো চরিত্রকে দেখতে পাই, একটা হচ্ছে কেট, যে স্কটের নিজের মেয়ে, এবং আরেকটা হচ্ছে গীতা। কেট এবং গীতা তারা একটি কোয়ারেন্টিন ক্যাম্পের মধ্যে কাজ করে, মানে তারা সেখানকার ভলেন্টিয়ার। তবে গীতা সেই ক্যাম্প থেকে বেরোতে চায় কারণ তার কিছু টাকার প্রয়োজন। তবে টাকা আসবে কোথা থেকে? যেমনটা আমি বলেছিলাম যে লাস ভেগাস, যেখানে টাকার কোনো শেষ নেই, চারিদিকে ক্যাসিনো এবং সেখানে রয়েছে স্লট মেশিন। আপনারা আশা করি স্লট মেশিন কি সেটা জানেন, যেটি এক টাইপের খেলা যেখানে জ্যাকপট লাগলে মানুষ টাকা বা গোল্ড কয়েন এগুলো পায়। সো সেই সম্পূর্ণ লাস ভেগাসে তো এখন জম্বিরা রাজ করছে, তাই গীতা যদি সেখান থেকে কোনো মতে লুকিয়ে একটি স্লট মেশিন থেকে কিছু টাকা চুরি করে আনতে পারে, যাতে অবশ্যই তার ফিউচারটি সিকিউর হয়ে যাবে। আর এক্ষেত্রে তারা সাহায্য নেবে আরেকটি মেয়ের যার নাম হচ্ছে লিলি। সে সেই কোয়ারেন্টিন ক্যাম্প থেকে বাইরে বেরোনোর একটি সেফ প্যাসেজ জানে, মানে লুকিয়ে লুকিয়ে বেরোনোর একটি রাস্তা। তবে কেট এই কাজটা একদমই পছন্দ করতে পারে না, মানে সে গীতাকে বাইরে যেতে দিতে চায় না। তো তাদের মধ্যে কিছু আর্গুমেন্ট হয় এবং সেখানে আরেকজন মানুষ চলে আসে যার নাম হচ্ছে বার্ট। বার্ট হচ্ছে সেই ক্যাম্পের একজন সিকিউরিটি গার্ড, এবং তার স্বভাব চরিত্র খুবই বাজে, যে সেই মেয়েগুলোর সাথে খুবই বাজে বিহেভিয়ার করতে থাকে। সো অন্যদিকে আমাদের এই গল্পের মেইন চরিত্র স্কট, সে রাজি হয়ে গিয়েছে সে লাস ভেগাসের ক্যাসিনোর মধ্যে গিয়ে সেই ভল্ট থেকে টাকাগুলো উদ্ধার করে আনার জন্য। এবং সে যখন টানাকাকে ফোন করে, আমরা লক্ষ্য করি টানাকার সাথে কিছু আর্মি জেনারেলস রয়েছে। ব্যাপারটা একটু অদ্ভুত, কারণ টানাকা হচ্ছে একটি ক্যাসিনোর মালিক যে সেই ভল্ট থেকে তার টাকাগুলো ফেরত আনতে চাইছিল, তবে সেখানে আর্মি জেনারেলসরা কি করছিল। সো তারপর স্কট তার টিম জোগাড় করতে বেরিয়ে পড়ে, কারণ অবশ্যই সে সেই মিশনটি একা করতে পারবে না। প্রথম সে জোগাড় করে তার একজন পুরনো বন্ধু যার নাম হচ্ছে মারিয়া। তারপর সে তার আরেকজন বন্ধুর সাথে সাক্ষাৎ করে যার নাম হচ্ছে ভ্যান্ডেরো। তারপর একজন পাইলটের সাথে সাক্ষাৎ করে যার নাম হচ্ছে ম্যারিয়ান, যে সেই স্থান থেকে তাদের হেলিকপ্টারে করে বাইরে নিয়ে যাবে। তারপর তারা আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ করে যে হচ্ছে একটি শার্প শুটার, মানুষটির নাম হচ্ছে মিকি গুজম্যান। এবং শেষে আরেকজন মানুষকে তারা অ্যাড করে, যে মানুষটির নাম হচ্ছে ডেইটার, আর সে হচ্ছে একটি জার্মান সেফ ক্র্যাকার। অর্থাৎ সেই ভল্টের মধ্যে যেখানে টাকাগুলো
রয়েছে সেই সেফটিকে ওপেন করার জন্য তো একটা মানুষকে প্রয়োজন। সেখানে ডাইটার হচ্ছে একজন এক্সপার্ট। তারপর তারা প্রত্যেকে একসাথে সাক্ষাৎ করে টানাকার সাথে, মানে সেই ক্যাসিনোর মালিক, যে তাদের সম্পূর্ণ মিশন ব্রিফটি বুঝিয়ে দেয় যে তাদের কোন বিল্ডিংয়ে যেতে হবে, কিভাবে মিশনটি করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সেখানে মিকির সাথে আরেকজন মানুষ এসছে যার নাম হচ্ছে চেম্বার্স। এছাড়াও টানাকা তার একজন নিজের লোককে তাদের সাথে পাঠায় যার নাম হচ্ছে মার্টিন। সো তাদের টিম তো রেডি, তবে তারা সেখান থেকে বেরোবে কি করে? আর সেক্ষেত্রে স্কট তার নিজের মেয়ের সাহায্য নেয় যার নাম হচ্ছে কেট। যেমনটা বলেছিলাম যে কেট একটি কোয়ারেন্টিন ক্যাম্পের মধ্যে কাজ করে এবং সেখান থেকেই বেরোনোর একটি শর্টকাট রয়েছে। সো তারপর কেট তাদের লিলি নামক সেই মেয়েটির সাথে সাক্ষাৎ করায় যে সেই ক্যাম্প থেকে লাস ভেগাসে ঢোকার একটি সিক্রেট রাস্তা জানে। তবে কেট লক্ষ্য করে তার বন্ধু গীতা সে গায়েব। যেমনটা আমি বলেছিলাম যে গীতা সেখানে যেতে চাইছিল একটি স্লট মেশিন থেকে কিছু টাকা আনার জন্য, আর যেহেতু লিলি এই কাজে তাকে সাহায্য করেছে সেই কারণে লিলির সাথে কেটের অনেক ঝামেলা লেগে যায়, কারণ অবশ্যই গীতা সেখানে একা একা গিয়েছে আর যেটা খুবই রিস্কি। তাই কেট তখন তাদের সাথে যাওয়ার জন্য আবদার করা শুরু করে, কারণ সে তার বন্ধু গীতাকে বাঁচাতে চায়। তার পিতা স্কট তাকে অনেক মানা করে, কারণ এটা অবশ্যই খুবই রিস্কি একটি মিশন, বাট কেট যেহেতু অনেক ইনসিস্ট করে তাই সে রাজি হয়ে যায়। সো তারা রেডি হচ্ছে সেখান থেকে বেরোনোর জন্য। অন্যদিকে লিলি সেই ক্যাম্পের যে সিকিউরিটি গার্ড রয়েছে অর্থাৎ বার্ড, তাকেও তাদের সাথে নিয়ে যায় কিছু টাকার লোভ দেখিয়ে। সো তারপর যখন তারা সেই স্থান থেকে বাইরে বেরোয় তারা দেখে যে চারিদিকে মানুষের কঙ্কাল এবং লাশ, ঠিক যেমনটা জম্বি অ্যাপোক্লিপস হয়। তারা সেখানে একটি জম্বি টাইগারকে লক্ষ্য করে, অর্থাৎ বাঘ, যার নাম হচ্ছে ভ্যালেন্টিন। সেই বাঘটি সেই স্থানটিকে স্কাউট করছিল, মানে চারপাশটা দেখাশোনা করছিল। অন্যদিকে লিলি আচমকা সেই সিকিউরিটি গার্ড যার নাম হচ্ছে বার্ড তাকে গুলি মারে। যদিও বার্ডকে সেখানে অবস্থিত কোনো মেয়েরাই পছন্দ করতে পারে না, যার কারণ রয়েছে সে মেয়েদের সাথে খুব নোংরা ব্যবহার করে। তবে এইটা শুধু কারণ নয়, লিলি বার্টের হাত পা সম্পূর্ণভাবে বেঁধে রেখেছে, কারণ সেখানে যে জম্বিগুলো রয়েছে তারা কোনো সাধারণ জম্বি না। সেখানে একটি জম্বিদের গোষ্ঠী রয়েছে যাদের বলা হয় আলফাস। এরা মানুষদের মতনই স্মার্ট এবং তাদের একটি নিজস্ব রাজত্ব চলছে এখানে। সেখানে আমরা দুটো জম্বিকে দেখতে পাই, তার মধ্যে একজন রয়েছে কুইন, অর্থাৎ সে সেই আলফাসদের রানী। লিলি তাদের সাথে ট্রেড করতে চায় আর সেই কারণেই সে বার্ডকে গুলি মেরেছে, মানে একটি আদান প্রদান নিয়ম। তারা বার্ডকে জম্বিদের হাতে তুলে দেবে যাতে এই জম্বিগুলো তাদের কোনো ক্ষতি না করে। তবে এতে জম্বিগুলোর কি লাভ? যেমনটা আমি বলেছিলাম যে এখানে তাদের একটি রাজত্ব চলছে। তারা মানুষগুলোকে মেরে ফেলে না, তারা মানুষগুলোকে জম্বিতে পরিণত করে যাতে তারা জম্বিদের একটি বড় সৈন্যদল গঠন করতে পারে। তারপর সেই জম্বি দুটি বার্ডকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেই সাধারণ মানুষগুলো তাদের নিজস্ব রাস্তা নিয়ে নেয়। তবে একটি জম্বি তাদের উপর থেকে নজর রাখছিল, আর এটা হচ্ছে আলফাদের রাজা যার নাম হচ্ছে জুস। সো সেই জম্বিগুলো বার্ডকে একটি স্থানে নিয়ে এসেছে এবং সেখানে তাদের রাজা অর্থাৎ জুস চলে আসে। একই সাথে তার রানীও সেখানে ছিল এবং জুস তার রানীর পেটের সামনে কান দিয়ে কিছু একটা শোনার চেষ্টা করে, যেটার অর্থ রয়েছে রানী অন্তঃসত্ত্বা, এবং সেই রাজার একটি নতুন জম্বি সন্তান জন্ম নেবে সেখানে। তারপর সে বার্ডকে সেখানে কামড়ে ইনফেক্টেড করে দেয় এবং একটি স্থানে ছেড়ে দেয়। অন্যদিকে আমাদের সাধারণ মানুষেরা সেই বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করেছে যেখানে এক গুচ্ছ জম্বি ছিল, কিন্তু তারা ঘুমিয়েছিল, অর্থাৎ তারা হাইবারনেশনে ছিল। তাদের কোনো ধরনের আওয়াজ করা চলবে না এবং চারিদিকে অন্ধকার ছিল। ঠিক একই কারণে স্কট সেখানে কিছু ফ্লেয়ার স্টিক ইউজ করে তাদের রাস্তাগুলিকে মার্ক করার জন্য। তবে সেখানে চেম্বার্স এবং মার্টিনের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। মার্টিনকে পাঠিয়েছে সেই ক্যাসিনোর মালিক টানাকা, এবং চেম্বার্স মার্টিনকে একদমই বিশ্বাস করতে পারছে না, আর তার মনে হয় যে সম্ভবত মার্টিনের মনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। তবে চেম্বার্স একদম সঠিক সন্দেহ করেছিল। মার্টিন ছিল প্রচণ্ড বদমাইশ এবং সে সেই ফ্লেয়ার স্টিকগুলিকে সরিয়ে কিছু জম্বির মাঝখানে ফেলে দেয় যাতে চেম্বার্স মনে করে যে সেই রাস্তা ধরে তাকে যেতে হবে। আর চেম্বার্স যখন সেই রাস্তাটি নিয়ে নেয় তখন বেশ কিছু জম্বি তার হাইবারনেশন থেকে উঠে গিয়েছে আর তারা পরপর এক একজন করে অ্যাটাক করা শুরু করে। সেখানে একটি ভয়ানক ক্যাওস শুরু হয়। চেম্বার্স বহু জম্বির সাথে সেখানে লড়ছিল। একই সাথে বন্দুকের আওয়াজে অন্যান্য জম্বিরাও জেগে যায়। চেম্বার্সকে অন্যান্য জম্বিরা সম্পূর্ণভাবে ধরে ফেলেছে, তাই তার বেস্ট ফ্রেন্ড মিকি তার পিঠে থাকা একটি ফিউল কন্টেনারে গুলি মারে, যার ফলে একটি এক্সপ্লোশন হয় এবং বহু জম্বি সেখানে মারা যায়। তারপর তারা সেই মেইন বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করেছে। তবে সেখানে তারা অন্যান্য কিছু সৈনিকদের মৃতদেহ দেখতে পায় যাদের কাছেও সেম ব্লু প্রিন্ট ছিল। এটার অর্থ রয়েছে টানাকা এর আগেও বেশ কিছু মানুষদের সেখানে পাঠিয়েছিল সেই ভল্ট থেকে টাকাগুলোকে আনার জন্য, তবে তারা প্রত্যেকেই মারা গিয়েছে। সো তারপর তারা প্রত্যেকে আলাদা হয়ে যায় ভিন্ন ভিন্ন কাজ করার জন্য। অন্যদিকে আমরা গীতা এবং আরও দুটো মেয়েকে দেখতে পাই যাদের সেই জম্বি আলফাদের লিডার যার নাম হচ্ছে জুথ সে আটকে রেখেছে। গীতা হচ্ছে সেই মেয়েটি যে প্রথমে সে ক্যাম্প থেকে লুকিয়ে লুকিয়ে বেরিয়েছিল কিছু স্লট মেশিন থেকে টাকা চুরি করে আনার জন্য, তবে এখনও পর্যন্ত সে জ্যান্ত রয়েছে। অন্যদিকে মার্টিন এবং লিলি বাইরের নজর রাখছে। লিলি আকাশে কিছু ব্ল্যাঙ্ক ফায়ার করে যাতে জম্বিরা তাদের দিকে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং অন্যরা তাদের মিশনটি করতে পারে।
এবং সেই স্থানে সেই আলফাদের রানী অর্থাৎ কুইন এসে পৌঁছায়। সো কুইন যখন মার্টিনকে দেখতে পায় সে দৌড়ে তার দিকে ধেয়ে আসতে থাকে এবং তখন মার্টিন এক টাইপের গান ফায়ার করে, যার ফলে কুইনের সম্পূর্ণ বডিটি এক টাইপের দড়ি দিয়ে পেঁচিয়ে যায়। সেই কুইনটির একটি বডিগার্ড ছিল, সে পাল্টা মার্টিনের উপর হামলা করতে যায়, বাট লিলি তাকে বাঁচিয়ে দেয়। বাট তারপরে মার্টিন যে কাজটা করে সেই কাজটা একদমই কেউ এক্সপেক্ট করেনি। সে সিম্পলি সেই কুইনের গলাটি কেটে ফেলে এবং তার মুন্ডুটি তার একটি ব্যাগের মধ্যে পুড়ে দেয়। মার্টিন জানায় যে সেই কুইনের মুন্ডুর দাম সেই ভল্টের মধ্যে যত টাকা রয়েছে তার থেকেও কয়েক গুণ বেশি, আর এটাকেই আনার জন্যই মার্টিনকে এখানে পাঠানো হয়েছে, যাতে মার্কিন সরকার এই জম্বিদের একটি সৈন্যদল গঠন করতে পারে সেই কুইনের উপর এক্সপেরিমেন্ট করে। তবে লিলি বুঝতে পেরে যায় যে মার্টিন এই কাজটা একদমই ঠিক করেনি। কুইনের যে ডেথ ক্রাইটি ছিল, অর্থাৎ সে যে আর্তনাদ করে, সেটা অন্যান্য জম্বি এবং তাদের রাজা অবশ্যই শুনতে পেয়েছে। তাদের মধ্যে একটি ডিল হয়েছিল। লিলি যখন সেই জম্বিদের বার্ট নামক সেই মানুষটি দিয়ে দিয়েছিল, তখন এই আলফাগুলো কিন্তু সাধারণ মানুষগুলোর উপরে আর আক্রমণ করেনি। তবে যেহেতু তারা তাদের রানীর গলাটি কেটে ফেলেছে, তাদের ডিলটি সেখানে ক্যান্সেল হয়ে যায় এবং এই আলফাগুলো এখন চলে আসবে তাদের উপর আক্রমণ করার জন্য। অন্যদিকে ভ্যান্ডারো, মিকি এবং ডেইটার সেই ভল্টের সামনে এসে উপস্থিত হয়েছে। সেখানেও আমরা বেশ কিছু মৃতদেহ দেখতে পাই। তবে ভ্যান্ডারো সেখানে কিছু অদ্ভুত কথা বলে, যেটির ব্যাপারে আমি লাস্টে এক্সপ্লেন করব। সে এরকম টাইপের কথা বলে যে এই সম্পূর্ণ ব্যাপারটি একটি টাইম লুপ, অর্থাৎ সেখানে যে মৃতদেহগুলি ছিল সেগুলো হচ্ছে তাদেরই মৃতদেহ। তারা অতীতেও এখানে এসেছে এই মিশনটিকে কমপ্লিট করার জন্য, বাট তারা ফেইল্ড হয়েছে। সেখানে একটি টাইম লুপ তৈরি হয়েছে, অর্থাৎ তারা আবার এখানে এসেছে সেই ভল্ট থেকে টাকাগুলো বার করার জন্য, এবং তারা যদি মরে যায় সেম জিনিসটা আবার কন্টিনিউ হবে। আর এই ব্যাপারটিকে বলা হয় টাইম লুপ, এবং তারা মনে করে যে টানাকা হচ্ছে এই পাপেট মাস্টার যে এই সম্পূর্ণ টাইম লুপটিকে তৈরি করেছে। সো ভ্যান্ডারও এই কথাটা বলে, যদিও এই গল্পের সাথে এর কোনো যুক্তি নেই, এছাড়াও বাকি মানুষেরা এই কথাগুলো বিশ্বাস করে না। সেখানে বেশ কিছু জম্বি আসে এবং তারা সেই জম্বিগুলোকে মেরে ফেলে। তাদের সামনে ছিল সেই ভল্টটি, বাট তারা সেটিকে খুলতে পারছিল না, কারণ সেখানে চারিদিকে অনেকগুলো ট্র্যাপ ছিল এবং তারা এগুলোই সেই ফাঁদে পড়বে। আর ঠিক একই কারণে ভ্যান্ডারও একটি একটি করে জম্বিকে সেখানে তুলে নিয়ে চলে আসে সেই ফাঁদগুলিকে ডিঅ্যাক্টিভেট করার জন্য, এবং তার মধ্যে একটি জম্বি সেই ফাঁদের মধ্যে দিয়ে হেঁটে চলে যায়। আমরা দেখতে পাই সেই জম্বিটির গায়ে ট্র্যাঙ্কুলাইজার, তারপর কিছু বুলেট ফায়ার করা হয় এবং লাস্টে দুটো কংক্রিট ওয়াল তাকে পিষে ফেলে। এনিওয়ে, স্ট্র্যাপগুলো এখন ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে, তাই ডেইটার এখন গিয়ে সেই ভল্টের সেফটিকে ওপেন করবে, অর্থাৎ সেই দরজাটিকে। অন্যদিকে স্কট এবং তার সাথে থাকা মানুষেরা সেখানে একটি টিভিতে একটি নিউজ দেখতে পায়। একদিন পরেই সেই শহরে একটি নিউক্লিয়ার বোমা ফেলা হবে, যেটা আমি প্রথমেই বলেছিলাম। তবে সেই সময়টিকে কমিয়ে ফেলা হয়েছে। তাদের হাতে এখন আছে মাত্র 1 ঘন্টা এবং তারপরেই সেই শহরের মধ্যে একটি পারমাণবিক বোমা ফেলে দেওয়া হবে। তো তারপর তারা প্রত্যেকে একত্রিত হয়েছে এবং ডেইটার সেই ভল্টের দরজাটিকে ওপেন করে ফেলে। আর যেমনটা তারা এক্সপেক্ট করেছিল, তার ভেতরে রয়েছে ভর্তি ভর্তি টাকা, এবং তারা প্রত্যেকে তাদের ব্যাগের মধ্যে সেই টাকাগুলো ভর্তি করে নিয়ে বাইরে বেরোনোর জন্য রেডি হচ্ছে। তবে স্কট লক্ষ্য করে যে তার মেয়ে সেখানে গায়েব রয়েছে। আসলে তার মেয়ে অর্থাৎ কেট তার বান্ধবী, যার নাম হচ্ছে গেটার, তাকে বাঁচানোর জন্য বাইরে বেরিয়ে গিয়েছে। যেমনটা বলেছিলাম যে 1 ঘন্টার মধ্যেই সেই স্থানটিকে বোম দিয়ে উড়িয়ে দেওয়া হবে। অন্যদিকে সেই আলফা জম্বিদের যে লিডার, যার নাম হচ্ছে জুস, সে তার রানীর মৃতদেহটি খুঁজে পায়। সে তার পেটটি চেক করে এবং সেখান থেকে কোনো আওয়াজ সে শুনতে পায় না। সে তার রানীর বডিটি তার স্থানে নিয়ে গিয়ে তার পেটটি চিরে সেই বাচ্চাটিকে বার করে, যেটা অবশ্যই মারা গিয়েছে। আর সেটা দেখতে পেয়ে জুস আরও রেগে যায় এবং সে তার সম্পূর্ণ সৈন্য নিয়ে বেরিয়ে পড়ে তাদের উপর আক্রমণ করবে বলে। সেই ভিজুয়ালটা ছিল একদম চমৎকার, মানে একটা জম্বি অ্যাকশন সিনেমা যেমনটা হওয়া উচিত। সেই আলফাদের লিডার একটি ঘোড়ার উপরে বসে রয়েছে, যে ঘোড়াটিও একটি জম্বি, এবং তার সাথে রয়েছে সেই বাঘটি, যার নাম হচ্ছে ভ্যালেন্টিন, এবং তারা সেই স্থানে আক্রমণ করে দিয়েছে এবং সেই জম্বিগুলি প্রথমেই মারিয়াকে ঘাড় মোটকে হত্যা করে ফেলে। তারা সেখান থেকে পালাতেও পারছে না, কারণ মার্টিন তাদের সেই স্থানে আটকে দিয়ে চলে গিয়েছে। বাকি লোকেরা অন্য রাস্তা নেয় এবং সেই ভল্টের সামনে ছিল তখন ডেইটার এবং ভ্যান্ডারো। আর সেই স্থানে সেই আলফাদের লিডার জুস এসে পৌঁছায়। তার মুখে এক টাইপের মাস্ক লাগানো ছিল, যেটি মেটালের। আসলে এই জম্বিগুলোকে মারতে হলে একমাত্র তাদের মাথায় গুলি মারতে হবে, আর সেই গুলি থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্যই জুস তার মুখে সেই মেটালের মাস্কটি পরে। সেখানে ভ্যান্ডারো জুসকে চ্যালেঞ্জ করে এবং তাদের মধ্যে শুরু হয়ে যায় ফাইট। তবে জুসের গায়ে এতটাই জোর যে ভ্যান্ডারো তার সাথে লড়ে পারছিল না, বাট ডেইটার তখন নিজেকে স্যাক্রিফাইস করে। সে তখন ভ্যান্ডারোকে সেই ভল্টের মধ্যে আটকে দেয় এবং নিজে সেই জম্বিগুলোর মাঝখানে ফেসে যায়। অন্যদিকে এই গল্পের আর একটি শয়তান মার্টিন, যে সবাইকে সেখানে আটকে রেখে দিয়ে পালিয়ে এসেছিল, অর্থাৎ যে সেই কুইনের গলাটি কেটে দিয়েছিল, এবং সে যখন সেই ব্যাগটি চেক করতে যায়
সে লক্ষ্য করে সেই ব্যাগের মধ্যে কুইনের গলাটি নেই, কারণ লিলি তার ব্যাগ থেকে সেই কুইনের মুন্ডুটিকে সরিয়ে দিয়েছিল। তবে মার্টিনের ভাগ্যটা এতটাই খারাপ যে সেই বাঘটি অর্থাৎ ভ্যালেন্টিন সেখানে উপস্থিত ছিল, যে বড় ভয়ানকভাবে মার্টিনকে সেখানে হত্যা করে। বাকি মানুষরা একটি কাটারের মাধ্যমে দেয়ালটি ভেঙে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং সেই বিল্ডিংয়ের ছাদে গিয়ে পৌঁছায়, যেখানে ম্যারিয়ান একটি হেলিকপ্টার নিয়ে রেডি ছিল এবং তারা সেটা থেকে বেরোতেই যাবে সেই মুহূর্তে জিউস সেখানে চলে আসে। লিলি তখন জিউসকে আটকানোর জন্য সেই আলফা কুইনের মুন্ডুটি দিয়ে জিউসকে ভয় দেখাতে থাকে। আমরা দেখতে পারি সেই মুন্ডুটি এখনো জ্যান্ত ছিল এবং তার কুইনকে থেকে জিউস সেখানে থেমে যায়। তবে সেখানে একটি লোহার রড ছিল এবং সে বুদ্ধি করে সেটা লিলির দিকে ছুঁড়ে মারে এবং লিলি সেখানে মারা যায়। তবে মরে যাওয়ার আগে সে সেই কুইনের মুন্ডুটি সেই বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। সম্পূর্ণ মুন্ডুটি বিচ্ছিরিভাবে থেতলে গিয়েছে, অর্থাৎ জুস তার রানীকে আর বাঁচাতে পারে না। তারপর তারা সেই হেলিকপ্টারে করে বেরিয়ে অলিম্পিয়াস নামে একটি বিল্ডিংয়ের সামনে গিয়ে পৌঁছায়, যেখান থেকে স্কট তার নিজের মেয়ে কেটকে রেস্কিউ করবে। অন্যদিকে কেট তার বন্ধু গিটাকে সেখানে খুঁজছে এবং ফাইনালি সে পেয়ে যায়। তবে সেই সিকিউরিটি গার্ডটির কথা হয়তো আপনাদের মনে রয়েছে, যার নাম ছিল বার্ট। সে এখন জম্বিতে পরিণত হয়েছে এবং সে সেখানে চলে আসে। কেট ভাগ্যের জোরে তাকে গুলি মেরে ফেলে, বাট অন্যান্য জম্বিরাও সেখানে চলে আসে। সেখানে জুস চলে এসেছে এবং তাদের উপর আক্রমণ করতে যায়। অন্যদিকে কেটের পিতা স্কট সঠিক সময় সেখানে চলে আসে এবং একটি গ্রেনেড লঞ্চার দিয়ে জুসের গায়ে মারে এবং তাদের নিয়ে সেই বিল্ডিংয়ের ছাদের উপরে চলে আসে। তবে সে তার হেলিকপ্টারটিকে দেখতে পায় না এবং মনে করতে থাকে যে ম্যারিয়ান হয়তো সেই হেলিকপ্টারটি নিয়ে পালিয়ে গিয়েছে। তবে সেটা একদমই না, ম্যারিয়ান সেখানে চলে আসে এবং তারা সেই হেলিকপ্টারের উপরে ওঠে আর সেখান থেকে বেরোতেই যাবে। তবে জুস আবার সেখানে চলে আসে এবং তাদের সেই হেলিকপ্টারের মধ্যে ঝাঁপ মারে। সেই হেলিকপ্টারের মধ্যেই চরম অশান্তি শুরু হয়। অন্যদিকে পাইলট ম্যারিয়ান লক্ষ্য করে যে সেই নিউক্লিয়ার মিসাইলটি অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। স্কটের ভাগ্য খুবই খারাপ ছিল, কারণ জুস তাকে কামড়ে দিয়েছে, বাট সে একটি পিস্তলের মাধ্যমে জুসের মাথায় গুলি মারে, যার ফলে অবশ্যই জুস মারা যায়। অন্যদিকে সেই নিউক্লিয়ার মিসাইলটি সেই লাস ভেগাসে হিট করে, যার ফলে একটি বড় এক্সপ্লোশন হয় এবং তার যে শকওয়েভ হয় সেটা এসে সেই হেলিকপ্টারে লাগে, যার ফলে হেলিকপ্টারটি ডিসব্যালেন্স হয়ে ক্র্যাশ করে। সেই ক্র্যাশটির ফলে গীতা এছাড়াও সেই পাইলট ম্যারিয়ান তারা প্রত্যেকেই মারা গিয়েছে এবং বেঁচে ছিল শুধু স্কট এবং তার মেয়ে কেট। তো স্কটকে তো অলরেডি সেই জম্বিটি কামড়ে দিয়েছে এবং সে বুঝে গিয়েছে যে তার সময় ফুরিয়ে এসেছে। সে তার মেয়েকে তার টাকাগুলি দিয়ে দেয় এবং আস্তে আস্তে সেও জম্বিতে পরিণত হতে থাকে এবং অবশেষে কেট তার পিতাকে গুলি মেরে সেখানে হত্যা করে ফেলে। আর অলরেডি সেখানে একটি রেস্কিউ হেলিকপ্টার চলে আসে, যে অবশ্যই কেটকে সেখান থেকে বাঁচিয়ে নেবে। তবে আরেকজনের কথা হয়তো আপনারা ভুলে গিয়েছেন, সেটা হচ্ছে ভ্যান্ডারো, যাকে ডেটা সেই ভল্টের মধ্যে আটকে রেখেছিল। সেই নিউক্লিয়ার এক্সপ্লোশনের ফলে শহরটা তো ধ্বংস হয়ে গিয়েছে, তবে সেই ভল্টটা সেফ ছিল এবং ভ্যান্ডারো সেই টাকাগুলো নিয়ে যখন বাইরে বেরিয়ে আসে সে দেখে চারিদিকে সবকিছু তছনছ হয়ে গিয়েছে। তারপর সে উটাতে এসে পৌঁছায় এবং কয়েকটি নোটের বান্ডিল দিয়ে একটি প্লেন ভাড়া করে, যেটির সাহায্যে সে মেক্সিকো সিটিতে গিয়ে পৌঁছাবে। তারপর আমরা দেখতে পাই যে সে ফ্লাইটে করে যাচ্ছে, তবে সে একটু অসুস্থ অনুভব করছিল এবং সে যখন ওয়াশরুমে যায় আমরা লক্ষ্য করি তার হাতে একটি জম্বির কামড়, অর্থাৎ সেও ইনফেক্টেড হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই তাদের প্লেনটি সেই মেক্সিকো সিটিতে গিয়ে পৌঁছাবে। আর সম্ভবত সেই শহরটিও লাস ভেগাসের মতন একটি জম্বিদের সাম্রাজ্যে পরিণত হবে। সো গল্পটি এখানেই শেষ হয়। তবে বেশ কিছু প্রশ্ন থেকে যায় যে ভ্যান্ডারো অনেকক্ষণ আগে তো কামড় খেয়েছিল, তবে সে এতক্ষণ ধরে কিভাবে বেঁচে ছিল। এছাড়াও সে যখন লক্ষ্য করে যে সে কামড় খেয়েছে তার মুখে আমরা হাসি লক্ষ্য করি এবং গল্পের একটি স্থানে সে টাইম লুপের কিছু কথা বলছিল, হয়তো আপনাদের মাথায় রয়েছে। সো বেশ কিছু জিনিস রয়েছে যেগুলোকে সিম্পলি স্পেকুলেশন করা যেতে পারে এবং সম্ভবত এই সিনেমার আরেকটি সিকুয়েল বেরোতে পারে। যেভাবে সিনেমাটা এন্ড হয়েছে সেটা দেখে তো এটাই মনে হয়। এনিওয়েজ, এই ছিল গল্প অ্যান্ড আই হোপ আপনাদের ভালো লেগেছে। আমার কোনো মিস্টেক্স হলে কাইন্ডলি ক্ষমা করে দেবেন এবং আপনাদের মূল্যবান ওপিনিয়ন্সগুলো কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টস পড়ি। আমাকে বিভিন্ন সোশ্যালে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।